আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। সংবাদে এছাড়াও থাকছে, আজ বাংলা সাহিত্যের বরপুত্র শব্দের জাদুকর হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন নিয়ে বিশেষ প্রতিবেদন। এবার বিস্তারিত। রাজধানীর ১৫২টি ইন্টারসেকশনে সিগন্যাল বাতি থাকলেও সচল মাত্র একটি। তাই তো ২০২৪ সালে এসেও হাতের ইশারায় চলছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। তবে এবার ২৯ ইন্টারসেকশনে বসছে দেশি প্রযুক্তির সিগন্যাল বাতি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ট্রাফিক পুলিশদের কাজ সিগন্যাল দেয়া নয়, বরং আইন প্রয়োগ করা। শৃঙ্খলা ফেরাতে ৬০০ শিক্ষার্থী ডিএমপির সঙ্গে কাজ শুরু করেছে। শাকিবুর রহমানের ধারাবাহিকে শেষ পর্ব। স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনার জন্য রাজধানীতে ১৬৮টি সিগন্যাল বাতি বসানো হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট প্রকল্পের আওতায় ২ ধাপে এসব বাতি বসাতে খরচ হয় ১১২ কোটি টাকা। তবে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে শত কোটি টাকার বাতি। হাতের ইশারায় ট্রাফিক সামলাতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক সদস্যদের। সিগন্যাল অমান্যের প্রতিযোগিতা যেমন দেখা যায়, তেমনি আইনের প্রয়োগ কম হয় সড়কে। হাতে মানে না, বাতিতে কেমন মানে? অটোরিকশা মেন রোডে ওঠা নিষেধ, তাদেরকে আমরা সচেতন করতেছি। জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতেছি। রাজধানীর কেবল গুলশান ২ নম্বর চত্বরে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু আছে। এতে যেমন যানজট কমেছে, তেমনি আইনের যথাযথ প্রয়োগ করতে পারছেন ট্রাফিক সদস্যরা। এই সিগন্যাল মাইনে চলতেছে। ঢাকা অন্তত পক্ষে এই নিয়মটা করলে দিলে সব জায়গাতে কানা দিলে না দিক। সিগন্যাল সিস্টেমের মাধ্যমে একটা সময় নিয়ন্ত্রণ থাকে, মানে সবাই সময়ের সাথে সাথেই চলে। জনবহুল ঢাকায় হাতের ইশারায় কোনোভাবেই ট্রাফিক নিয়ন্ত্রণ সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। একবিংশ শতাব্দীতে হাতের ইশারায় আমরা যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি, এটা আসলে একেবারে বেমানান। তো সেই জায়গায় আমাদের বিজ্ঞানসম্মত যে কাজগুলি করার কথা, অর্থাৎ যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ, যানবাহনের সংস্করণ নিয়ন্ত্রণ, পথচারীর জন্য আলাদা ফেজিং করা। বুয়েট ২ সিটি কর্পোরেশন, ডিটিসিএ, বিআরটিএ সহ সংস্থাগুলো মিলে দেশীয় প্রযুক্তিতে ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর কাজ করছে। পাইলট প্রকল্প হিসেবে হাইকোর্ট ইন্টারসেকশন থেকে আব্দুল্লাপুর পর্যন্ত ২৯টি পয়েন্টে এসব বাতি বসানো হবে। উত্তরের 2টা হলো আপনার এই সোনারগাঁ ক্রসিং এবং ফার্মওয়ে, আর দক্ষিণে 2টা বাংলা মোটর ক্রসিং এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল। এই 4টাকেই আমরা প্রাথমিকভাবে স্থাপনের জন্য সিদ্ধান্ত নিয়েছি সব পক্ষ মিলে। আইন প্রয়োগের মাধ্যমে মানুষের সচেতনতা বাড়াতে হবে। সে কাজে এবার শিক্ষার্থীদের নিয়ে এগোতে চায় ট্রাফিক বিভাগ। ট্রাফিক পুলিশের কাজ কিন্তু আসলে হাতের ইশারায় গাড়ি নিয়ন্ত্রণ করা না, তার কাজ হচ্ছে এনফোর্স করা। তো এখন ট্রাফিক পুলিশ কিন্তু 2টা কাজ করছে। সে ট্রাফিক ম্যানেজমেন্টও করছে, হাতের ইশারায় ট্রাফিক থামাচ্ছে বা ছাড়ছে। আবার কেউ যদি নিয়ম অমান্য করে, তখন তাকে আবার এনফোর্স করতে হচ্ছে। আমাদের পুলিশের কাজ হলো এনফোর্সমেন্ট করা, অর্থাৎ কেউ যদি ট্রাফিক আইন ভঙ্গ করে সেই ক্ষেত্রে যথাযথ বিধিবিধান, সড়ক পরিবহন আইন 18 অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করা। ট্রাফিক ব্যবস্থা যুগোপযোগী করে দ্রুত যানজট মুক্ত স্মার্ট সিটি দেখতে চান রাজধানীবাসী। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। শতভাগ আমদানি শুল্ক প্রত্যাহার, দাম নির্ধারণ কিংবা অভিযান কোনো কিছুতেই নিয়ন্ত্রণে থাকছে না বাজারে পণ্যের দাম। এখনও চালের দাম কমেনি, উল্টো বস্তা প্রতি প্রকারভেদে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারিতে দাম বেশি থাকায় প্রভাব পড়ছে খুচরা বাজারে। আবার পেঁয়াজের বাজারেও কমেনি অস্থিরতা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি, আর আমদানি করা পেঁয়াজের দর ১২০ টাকা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী শাকিবুর রহমান। শাকিব, আমদানি শুল্ক পরিহারের পরও দাম কমছে না পণ্যের, তো ব্যবসায়ীরা কি বলছেন এ বিষয়ে? ফাহমিদা, আসলে চালের বাজারের মূল নিয়ন্ত্রণ কিন্তু থাকে মিলারদের হাতে। মিল থেকে যে টাকা দিয়ে চাল কিনে আনে খুচরা ব্যবসায়ীরা, সেই দামে কিন্তু তাদেরকে বিক্রি করতে হয়। মিলগুলোতে কিন্তু এখন পর্যন্ত যারা খুচরা ব্যবসায়ী রয়েছে, পাইকারি ব্যবসায়ী রয়েছে, তারা যখন চাল নিয়ে আসছে তাদেরকে কিন্তু সেই পুরনো যে অজুহাত, গেল কিছুদিন আগে যে বন্যা হয়েছিল উত্তরাঞ্চলে, সেই অজুহাতে কিন্তু দেখানো হচ্ছে যে ওই বন্যার সময়ে চালের ক্ষতি হয়েছে, ফসলের ক্ষতি হওয়ার ফলে দামগুলো বৃদ্ধি, এখনও সেই দামগুলো কিন্তু কমছে না। মোটা চাল কিন্তু সব থেকে বেশি দাম বেড়েছে।
কেজিতে 4 টাকা 5 টাকা পর্যন্ত বেড়েছে, যেটা বস্তায় যদি আপনি হিসাব করেন সেখানে 250-300 টাকা পর্যন্ত সেটি বস্তার দাম বেড়েছে। সেখানে কিন্তু যারা খুচরা ব্যবসায়ী রয়েছে তাদের এই বেচা বিক্রিতেও অনেকটা ভাটা পড়েছে। আগে যেমন তারা বিক্রি করতেন সেই পরিমাণ এখন বিক্রি করতে পারছেন না, দাম বেশি হয়, মানুষ এখন কম কিনছেন। আমরা যারা ভোক্তা রয়েছে বিশেষ করে তাদের সঙ্গে কথা বলেছি, বলছেন যে চাল নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রতিদিন প্রতিটা মানুষের ঘরে চাল দরকার হয়। এই যে মানুষের আয় না বাড়া এবং তার বিপরীতে দ্রব্যমূল্যের দাম এভাবে বেড়ে যাওয়া, এটি আসলে কোনোভাবেই তারা সংসারে মানিয়ে নিতে পারছেন না। তাদের চাল কিনতে হলে অন্য যে পণ্যগুলো রয়েছে সেখানে তাদের কিছু টাকা সেখানে সামঞ্জস্য করে নিতে হচ্ছে। অর্থাৎ আজ যদি তারা 5 কেজি চাল কিনে তাহলে হয়তো বা 5 কেজি চালের যে দামটি বেশি হয়েছে সেই টাকাটি তারা অন্য কোনো একটি পণ্য না কিনে সেইভাবে তারা তাদের পরিবার চালাচ্ছেন, হিমশিম খেতে হচ্ছে। তারা বলছেন যে আসলে ছোট ছোট অভিযান এগুলো করে কোনোভাবেই চালের দাম নিয়ন্ত্রণ করা যাবে না। যারা মিলার রয়েছে সেখান থেকে যদি সরকার নিয়ন্ত্রণ করতে পারে তাহলে পরে কমে আসবে চালের দাম। যেহেতু সামনে কিছুদিন পর নবান্ন, নতুন চাল উঠবে, মানুষজন আশা করছেন যে এই নবান্নের পরে নতুন চাল উঠলে দামগুলো আরও কমে আসবে। ব্যবসায়ীরাও বলছেন যে যেহেতু নতুন চাল উঠবে তখন চালের বাজার পরিপূর্ণ হয়ে যাবে, সেখানে হয়তো বা কিছুটা দাম কমবে, এমনটি আশা করছেন এখানকার খুচরা ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে চালের বাজার থেকে সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। এদিকে ভারত থেকে আমদানি অব্যাহত থাকায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম। প্রতি কেজি ভারতীয় আলু কমেছে 2 থেকে 3 টাকা। লাল জাতের আলু পাইকারি বাজারে 52 থেকে 53 টাকা এবং সাদা জাতের আলু 45 থেকে 46 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজের আমদানি বাড়ায় কেজি প্রতি 5 টাকা কমে 90 থেকে 95 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত চাল বিক্রি হচ্ছে 53 থেকে 54 টাকা কেজি দরে। আমদানি অব্যাহত থাকলে দাম আরও সহনীয় হবে বলছেন ব্যবসায়ীরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে দিনাজপুরের হিলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। পেঁয়াজ, আলু ও চালের আমদানি ঠিক কতটা বেড়েছে এবং এই আমদানি বৃদ্ধি পাওয়ার পর ক্রেতা বিক্রেতাদের মধ্যে কেমন দেখছেন এবং বাজারে কেমন প্রভাব পড়েছে? জি ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন, আসলে গত কয়েকদিনের থেকে কিন্তু আলু, পেঁয়াজ এবং চাল আমদানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আপনাকে জানিয়ে রাখি, বিশেষ করে পেঁয়াজ এবং চাল আমদানিতে কিন্তু শুল্ক প্রত্যাহারের পর থেকে কিন্তু এই পণ্যগুলো কিন্তু ভারত থেকে কিন্তু বেশি পরিমাণ আমদানি হচ্ছে। যেমনটি আপনাকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু 27 থেকে 770 মেট্রিক টন পেঁয়াজ এবং 29 থেকে 750 মেট্রিক টন আলু এবং 25 থেকে 1025 মেট্রিক টন কিন্তু চাল আমদানি হয়েছে। এটি কিন্তু চালটি কিন্তু আমরা দেখেছি যে গত 2 দিন থেকে কিন্তু আমদানি হচ্ছে। এটি কিন্তু অনেক পরিমাণ আমদানি হচ্ছে এবং হিলি স্থল বন্দরের বাজারে কিন্তু এটি বিক্রি হচ্ছে 53 থেকে 54 টাকা। কিন্তু এখন পর্যন্ত এই চালগুলো কিন্তু খুচরা বাজারে না যাওয়ার কারণে কিন্তু তেমনটা কিন্তু প্রভাব পড়েনি, অর্থাৎ আগের দামে কিন্তু এই চাল কিন্তু বিক্রি হচ্ছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু পেঁয়াজের দামটি কিন্তু খুচরা বাজারে কিছুটা কমেছে, অর্থাৎ খুচরা বাজারে যে নিম্নমানের পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু 90 থেকে 95 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে এই হিলি স্থল বন্দরে পাইকারি মোকামে একটু ভালো মানের পেঁয়াজ সেটি কিন্তু 100 থেকে 102 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আপনাকে জানিয়ে রাখি সাদা জাতের যে আলু রয়েছে, ভারতীয় আলু, সেটি কিন্তু 42 থেকে 43 টাকা এবং লাল জাতের যে আলু রয়েছে সেটি হচ্ছে 53 থেকে 54 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের একটি অভিযোগ রয়েছে, আসলে ভারত থেকে যখনই শুল্ক প্রত্যাহার করা হলো, আলু, পেঁয়াজ সহ চাল আমদানি অব্যাহত রয়েছে, তারপরেও কিন্তু আশানুরূপ কিন্তু কোনো প্রকার দাম কমেনি। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি যে পেঁয়াজের শুল্ক প্রত্যাহারের পর সেই পেঁয়াজগুলো কিন্তু বাংলাদেশের বাজারে 60 থেকে 70 টাকা সর্বোচ্চ বিক্রি হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু এখনো কিন্তু 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। এতে কিন্তু ক্রেতারা কিন্তু অনেক ভোগান্তির মধ্যে পড়ে যাচ্ছে। তবে আমদানিকারকরা বলছে খুব দ্রুত দাম কমে যাবে, কিন্তু এমনটি কিন্তু বলছে তারা। তবে ক্রেতারা বলছে যে যদি বাজার নিয়মিত মনিটরিং করা হতো সেক্ষেত্রে কিন্তু দামটা আরো কমে যেত বলে তারা মনে করছে। তো ফাহমিদা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরে হিলি স্থল বন্দর থেকে পেঁয়াজ আমদানি এবং অন্যান্য পণ্য আমদানি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। জি, ধন্যবাদ আপনাকে। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি এলাকায় 221 জন ও ঢাকা দক্ষিণ সিটি এলাকায় 190 জন রয়েছে। এছাড়াও ঢাকা বিভাগে 291 জন, চট্টগ্রাম বিভাগে 139 জন, বরিশাল বিভাগে 108 জন, খুলনা বিভাগে 130 জন, ময়মনসিংহ বিভাগে 43 জন, রাজশাহী বিভাগে 67 জন, রংপুর বিভাগে 18 জন এবং সিলেট বিভাগে 4 জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে। তো ডেঙ্গু আতঙ্ক মানুষকে কতটা ভীত করে তুলছে, আর চিকিৎসকরা কি বলছেন, তারা কি পদক্ষেপ নিচ্ছেন? জি ফাহমিদা, আসলে যেমনটি বলেছেন, ডেঙ্গু চট্টগ্রামে কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে, কোনোভাবে সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গত 24 ঘন্টায় 43 জন আক্রান্ত হলেও সেখানে মৃত্যুবরণ করেছেন এক নারী। আসলে চট্টগ্রামে দেখা যাচ্ছে কিন্তু আসলে আক্রান্তের সাথে সাথে মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়ে চলছে, কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না। চলতি বছর মারা গেছেন 33 জন। এই 33 জনের মধ্যে 18 জন কিন্তু নারী রয়েছেন, 11 জন পুরুষ রয়েছেন এবং একই সাথে 4 জন শিশু রয়েছেন। এবং আক্রান্ত হয়েছেন এই বছর আসলে 3400 জনের মতো। দেখা যাচ্ছে যে আসলে পুরুষ আক্রান্তের সংখ্যায় বেশি, কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু নারীরা বেশি, এবং একই সাথে শিশুরা কিন্তু পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে শিশুদেরও। কোনোভাবে কিন্তু আসলে সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গত পরশু দিন জেলা সিভিল সার্জন একটি সেমিনার করেছিলেন, সেখানে বিশেষজ্ঞদের নিয়ে আসলে এই সেমিনারটি অনুষ্ঠিত, এবং সেখানে সবাই এক কথায় বলেছেন কারো এককভাবে কিন্তু আসলে এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু ডেঙ্গু প্রতিরোধ করতে হবে এবং সবাইকে সচেতন থাকতে হবে, কোনোভাবে যাতে আসলে মশা কামড় না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে শিশুরা যখন টিভি দেখে তাদেরকে আক্রমণ করে বেশি, তখন সেই বিষয়টি লক্ষ্য রাখার জন্য বলেছেন। তবে এক গবেষণায় উঠে এসেছে গত 3 মাসে চট্টগ্রামে প্রতিদিন গড়ে 46 জন করে আক্রান্ত হয়েছেন, এবং এটা নিয়ে কিন্তু আসলে খুবই উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা। কেন আসলে এটা হচ্ছে, সিটি কর্পোরেশন এর আগে মেয়র ছিলেন না, মেয়র বসার পরপরই সিটি কর্পোরেশনের ওষুধ ছিটানো হচ্ছে। এই বিষয়টিকে এলাকাবাসী সাধুবাদ দিয়েছেন। তারা জানিয়েছেন আসলে যেহেতু মেয়র বসেছেন, অবশ্যই দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন বলে মনে করেন। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালকের সাথে, তিনি 2টি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করেছেন, এবং একই সাথে যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে আসছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তিনি, এবং যে ওষুধটি হাসপাতালে নেই সেটি বাইরে থেকে কিনতে হচ্ছে, যেটি আছে সেটি তাদেরকে তৎক্ষণাৎ দিচ্ছেন। ফাহমিদা, এটাই ছিল ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। নতুন শিক্ষাবর্ষ শুরুর বাকি মাত্র 1.5 মাস। আসছে 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা মানসম্পন্ন, ভালো বাঁধাই এবং নির্ভুল পাঠ্য বই পাবে বলে আশ্বাস দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বই। বই ছাপাতে বাদ পড়েছে ভারতীয় প্রতিষ্ঠান। কঠোর মনিটরিংয়ের মধ্য দিয়ে শেষ মুহূর্তে দেশি ছাপাখানাগুলোর হাতে এখন বই ছাপার দায়িত্ব। আরও জানাচ্ছেন শাকিলা করিম। 2012 সালের শিক্ষাক্রমের আলোকে পাঠ্য বই পরিমার্জন করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার কাজে ব্যস্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের দিতে হবে বিনামূল্যে 40 কোটির বেশি নতুন পাঠ্য বই। একনেক থেকে পাশ হওয়া কর্মসূচির ভিত্তিতে পাঠ্যপুস্তক ছাপানোর অর্থ বরাদ্দ হয়ে থাকে। সেখানে বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে শর্ত থাকত আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে পাঠ্যপুস্তক ছাপাতে হবে। নিয়মিত টেন্ডার পেত ভারত। এবার নতুন সরকার গঠনের পর ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত আসায় বই ছাপাতে ভারতীয় প্রতিষ্ঠান বাদ দিয়ে দেশি ছাপাখানায় সে দায়িত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন দেশ এখানে অংশগ্রহণ করে কাজ কখনো পেত, আবার কখনো পেত না। তো বেশিরভাগ ক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলোই কাজ পেয়েছে। ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে 18টি লট তারা পেয়েছিল, এইটাকে বাতিল করে দেওয়া হয়েছে, এবং পুনরায় আমরা সেটা রিটেন্ডার করে আমরা সেই প্রক্রিয়া আবার দেশীয় টেন্ডার হয়েছে। 85% ব্রাইটনেসের কাগজ পেতে হলে ভার্জিন পাল্পের মাধ্যমে প্রস্তুতকৃত কাগজ লাগে। আমদানি নির্ভর এই কাঁচামালের সোর্স কান্ট্রি এখন ইন্দোনেশিয়া। পূর্বে কর্মযজ্ঞে বই ছাপানোর পুরো প্রক্রিয়ায় মান নষ্টের পেছনে দুর্নীতিগ্রস্ত থার্ড পার্টি ইন্সপেকশন এজেন্টের হাত আছে এমন অভিযোগ ওঠায় এবার সতর্কতার সাথে সরকারি এজেন্সিগুলো এ প্রক্রিয়া তদারকি করবে। থার্ড পার্টি ইন্সপেকশন এজেন্ট তাদের মধ্যেও অনেক সমস্যা থাকে। আমাদের বিভিন্ন সরকারের এজেন্সিগুলো এগুলো তদারকি করবে। ইন্সপেকশন এজেন্ট যেমন আছে থাকবে, পাশাপাশি এনসিটিভি নিজস্ব মনিটরিং টিম আমরা গঠন করে দিব। শিক্ষা উপদেষ্টার কঠোর নির্দেশনা রয়েছে, সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এবারের পাঠ্যপুস্তক ছাপানোর কাজ করা হবে। আশা করি যে শিক্ষার্থীরা
মানসম্পন্ন বই, ভালো বাঁধাইয়ের বই, নির্ভুল বই বা আংশিক বা অর্ধসত্য তথ্য যেন না যায় সেগুলোর ব্যাপারে আমরা মনোযোগ দিচ্ছি। একই সাথে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার ব্যাপারে আশাবাদী এনসিটিবির চেয়ারম্যান। হাত দেওয়ার ক্ষেত্রে আমরা শাকিলা করিম, RTV, ঢাকা। জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন COP29-এ আজ বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ সময় দুপুর 1:30 থেকে 3টার মধ্যে বক্তব্য রাখার কথা রয়েছে। এদিন জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সে বিষয়গুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া অবশ্যই জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় বাংলাদেশ যে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সেটিও তুলে ধরবেন তিনি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আজারবাইজানের রাষ্ট্রীয় সফর করবেন প্রধান উপদেষ্টা। এরই মধ্যে সম্মেলনে পৃথকভাবে বেশ কয়েকটি দেশ ও রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। প্রধান উপদেষ্টা COP29 জলবায়ু সম্মেলনে বিভিন্ন ফোরামে বক্তব্য দেবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তার। রাজধানীর মিরপুরে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন চুয়াডাঙ্গার শাহরিয়ার শুভ। গেল 19 জুলাই বিকেলে 7 মাস বয়সী শিশুর জন্য দুধ কিনতে বাইরে বের হন তিনি, কিন্তু তার আর ঘরে ফেরা হয়নি। মিরপুরে ছাত্র জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে প্রাণ যায় শাহরিয়ারের। সেই থেকে পরিবারের দিন কাটছে অভাব অনটনে। চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হান সোহাগের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সায়েদ মাহমুদ। আদরের সন্তান শাহরিয়ারকে হারিয়ে শোকে মুহ্যমান মা চম্পা খাতুন আর বাবা আবু সাইদ। উপার্জনক্ষম সন্তানের এমন বিদায় মেনে নিতে পারছে না কৃষক পরিবার। যশোরের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা শেষ করে ঢাকায় একটি কোম্পানিতে প্রকৌশলী হিসেবে চাকরি করতেন শাহরিয়ার। 7 মাস বয়সী শিশু ও স্ত্রীকে নিয়ে থাকতেন ঢাকার মিরপুর 1-এ। পরিবার জানায়, গেল 19 জুলাই ছাত্র জনতার আন্দোলন চলাকালে সন্তানের জন্য দুধ কিনতে বের হয়ে গুলিবিদ্ধ হন শাহরিয়ার। পরে 23 জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রাণ যায়। পথচারীরা নিয়ে আসছে, এসে হসপিটালে রেখেছে, সে দেখছে বেডের পরে শুয়ে রয়েছে বাইক। এখন সরকার যদি ওর পাশে দাঁড়ায়। ওই একমাত্র আমার উপার্জন করা ছেলে। ও আমার ছোট ছেলেটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, স্নাতক 2য় বর্ষের ছাত্র। সে সমস্ত তার ব্যয়ভার বহন করত। ছাত্র জনতার আন্দোলনে নিহত শাহরিয়ারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানায় স্থানীয়রা। শহীদ হিসেবে স্বীকৃতির দাবি তুলেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। এখন যদি সরকার সেরকম একটা ব্যবস্থা করে দিলে পারে, এদেরকে ফ্যামিলিটা খুব সুন্দরভাবে চলতো। এই যে 7 মাসের যে শিশু সন্তান আছে, এখন তার দায়িত্ব নেবে কে? আমরা চাই যে তাদের যেই সামাজিক মর্যাদা যেন প্রতিষ্ঠিত হয়, এমন যেন না হয় তাদেরকে পরবর্তীতে মানুষের কাছে হাত পাততে হয়। শাহরিয়ারের পরিবারকে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন জেলা প্রশাসক। শাহরিয়ার শুভর পিতা তো একজন কৃষক, তাকে আমরা সরকারি যে কৃষি প্রণোদনা সেটা একদম পর্যাপ্তভাবে দিয়ে তার যতটুকু জমি আছে সেটা চাষাবাদ করার জন্য সার, বীজ এগুলো আমরা দিয়েও সহযোগিতা করেছি এবং ওনাকে রিকোয়েস্ট করেছি যে আপনার যখন যেটা প্রয়োজন মনে করবেন, আমরা আমাদের বাহিরেও আপনি জাস্ট নিজ থেকেই বলবেন, আর আমরা তো খবর রাখবই। সৈয়দ মাহমুদ, RTV। পাহাড়ি সন্ত্রাসীদের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামে চন্দনায় গেল 1 মাসে অপহরণের শিকার হয়েছে 30 জন। পাহাড়ের জমি ও বাগান মালিকরা চাঁদা না দিলে কৃষক ও শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটছে অহরহ। ফলে আতঙ্ক বিরাজ করছে পাহাড় জুড়ে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাহাড়ি জনপদ এক আতঙ্কের নাম। গেল 1 মাসে এ জনপদ থেকে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হয়েছে অন্তত 30 জন নিরীহ কৃষক ও শ্রমিক। গেল 2 অক্টোবর কাঞ্চননগর পাহাড়ি এলাকা থেকে 3 জন কৃষককে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসীরা। ওই দিনই এক শ্রমিককে মুক্তিপণের জন্য বেঁধে রেখে শারীরিক নির্যাতনের পর ছেড়ে দেয় সন্ত্রাসীরা। স্থানীয়রা জানায়, পাহাড়ের জমি ও বাগান মালিকরা চাঁদা না দিলে কৃষক ও শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয়, না দিলে চলে অমানবিক নির্যাতন। ফলে আতঙ্ক বিরাজ করছে পাহাড় জুড়ে। কোটি কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে জমি ও বাগান মালিকদের। এক একজনের কাছ থেকে 70,000 টাকা 1 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করার জন্য তাদেরকে বলে বেদম প্রহার করতে করতে এরা নিরুপায় হয়ে নিজের স্ত্রীকে বলে যে কোনো হয়ে টাকা দিয়ে আমাদেরকে ভাসিয়ে নাও। আর আনির একান দিয়ে টালায় তা চায় যখন চায় আর তার তোমার আর ধৈর্য হয় তুমি আর টার্গেট করার না এলে হয় আর উল্লে ফুললে ব্যাগগুলোর মাই।
30,000 টাকা যদি না দেন তোর ভাইকে আর পাবি না, 12টার পর হলে লাশ পাবি সব। চন্দনাইশের পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি পাওয়া আতঙ্কিত স্থানীয়রা। যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের নির্মূলের হুঁশিয়ারি প্রশাসনের। আমার যেটা দেখার বিষয়, আমি ওই দিকের কোনো লোক এর সাথে কোনো লিঙ্ক আছে কিনা আর এটা কতটুকু সত্য এগুলি যাচাই বাছাই করার চেষ্টা করছি। এগুলি প্রতিহত করার জন্য সচেষ্ট থাকবো সবসময়। পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV। আন্তর্জাতিক সংবাদ। নিরলস ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে গাজা উপত্যকায় গেল 24 ঘন্টায় আরও 64 জনের প্রাণ হারিয়েছে। লেবাননও নিহত হয়েছে 28 জন। বুধবার সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক সংখ্যায় হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি নির্বিচার হামলায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। ক্রমবর্ধমান দুর্ভিক্ষের সতর্কতার মধ্যে গাজার মানবিক পরিস্থিতি পর্যালোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশন বসতে যাচ্ছে। মার্কিন প্রশাসন বলছে, গাজার মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়নি ইসরায়েল, মার্কিন আইনেরও লঙ্ঘন হয়নি। ফলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ কমাবে না বাইডেন প্রশাসন। মালদ্বীপের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে আজ মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। প্রীতি ম্যাচের মোড়কে হলেও বাংলাদেশের জন্য ম্যাচ দুটি গুরুত্ব অনেক বেশি। এদিকে প্রথম ম্যাচে জয়ের লক্ষ্যের কথা জানিয়েছে দু দলই। আরও জানাচ্ছেন অরণ্য গফুর। প্রায় 1 বছর ফুটবল থেকে দূরে দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশটি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছে তারা। তাদের এ ফেরা জয় রাঙাতে বদ্ধপরিকর দেশটির কোচ ও ফুটবলাররা। আর সে লক্ষ্যে ম্যাচের আগের দিন বসুন্ধরা কিংস অ্যারেনায় দলটি সেরেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সংবাদ সম্মেলনে দলটির কোচের কণ্ঠে জয়ের আত্মবিশ্বাস। বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মানলেও নিজেদের জয় নিয়ে শতভাগ আশাবাদী অতিথিরা। বাংলাদেশ আমাদের চেনা প্রতিপক্ষ। গত বছর এখানে হারলেও এবার আমরাই জিতব। বেশ কয়েক বছর ধরে ছেলেরা একসাথে আছে, টিম কম্বিনেশন খুবই ভালো। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশের জন্য চেনা প্রতিপক্ষের সাথে চেনা মাঠ। এ মাঠে মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচেই জয় তুলে নিতে চায় লাল সবুজরা। কেননা এ দুটি ম্যাচের জয় আত্মবিশ্বাস যোগাবে এশিয়ান কাপের বাছাইয়ে ভালো করার। আর তাই তো মালদ্বীপকে সমীহ করলেও ঘরের মাঠের সুবিধা নিয়ে দ্বীপ দেশটিকে হারানোর পরিকল্পনা করছে স্বাগতিকরা। আমাদের হোম গ্রাউন্ডে একটাই কথা, জিততে হবে এবং উইন করতে হবে। তো এটা আমরা করতে পারবো এবং আশা করি কালকে এবং 16 তারিখে এটা আমাদের মেইন টার্গেট। 16 ম্যাচে 6 হারের বিপরীতে 8 জয় নিয়ে মুখোমুখি লড়াইয়ে মালদ্বীপের চেয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশের জন্য চিন্তার বিষয় ফরওয়ার্ডদের গোল খরা। সবশেষ 6 ম্যাচে মাত্র একটি গোল করতে পেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। আমরা সুযোগ ক্রিয়েট করেছি, আমরা গোল করতে পারি নাই। এটা কিন্তু আমরা লাস্ট 8টা ম্যাচে না, অনেকদিন যাবত ধরে এরকম প্রবলেম হচ্ছে। অরণ্য গফুর, RTV, ঢাকা। 4 ম্যাচ টি-20 সিরিজের তৃতীয়টিতে আজ মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। সিরিজের প্রথম ম্যাচে সঞ্জু স্যামসংয়ের 100 রানে ভর করে দুর্দান্ত জয় পায় ভারত। তবে দ্বিতীয় ম্যাচে ট্রিস্টান ট্রাপস ও জেরার্ড কোয়েটসির পরিপক্ক ব্যাটিংয়ে প্রোটিয়াদের সমতায় ফেরায়। সিরিজে এগিয়ে যেতে তাই এই দুই ম্যাচটি দু দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সূর্যকুমার যাদব টিম ইন্ডিয়ার টি-20 দলের দায়িত্ব নেয়ার পর থেকে ভারত কোনো সিরিজ হারেনি। সেই রেকর্ড অক্ষত রাখার লক্ষ্যে মাঠে নামবে ম্যান ইন ব্লু। তবে সিরিজ হারে শঙ্কা কাটাতে ঘরের মাঠে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবতে চায় না প্রোটিয়ারা। সংবাদ শেষ করব হুমায়ুন আহমেদের জন্মদিনের খবর দিয়ে। ক্যালেন্ডার বলছে আজ 13 নভেম্বর। বাংলা সাহিত্যের বরপুত্র, শব্দের জাদুকর হুমায়ুন আহমেদের 76তম জন্মদিন আজ, যার কলম থেমে গেলেও কর্ম অবিচল। রসবোধের সঙ্গে লৌকিকতা আর অলৌকিকতার সমগ্র সুন্দরের মিশেলে বাংলা কথা সাহিত্যকে যিনি সমৃদ্ধ করেছেন, সেই কিংবদন্তির জন্মদিন। প্রয়াত এই গুণী ব্যক্তিত্বকে নিয়ে আরো জানাচ্ছেন মারজান ইভান। হুমায়ুন আহমেদকে বলা হয় নন্দিত কথা সাহিত্যিক। গল্প উপন্যাস লিখে তিনি যতটা জনপ্রিয়তা সাফল্য পেয়েছেন তা বিরল। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেছিলেন হুমায়ুন আহমেদ। তার রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হয় 1972 সালে। এরপর 3 শতাধিক গ্রন্থ রচনা করে অমরত্ন পেয়েছেন।
চলচ্চিত্র ও নাটকের ইতিহাসে তার নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি যেসব নাটক রচনা করেছেন, নির্মাণ করেছেন, সেগুলো আজ অবধি আদর্শ হিসেবে বিবেচিত হয়। তার সৃষ্ট বাকের ভাই, মিশির আলী কিংবা হিমু চরিত্রগুলো এখনো যেন হেঁটে বেড়ায় শহর থেকে মফস্বলে। চলচ্চিত্র নির্মাতা হিসেবে হুমায়ুন আহমেদের অভিষেক হয় 1994 সালে। সে বছর তিনি নির্মাণ করেছিলেন আগুনের পরশমণি। পরবর্তীতে তিনি নির্মাণ করেন শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, শ্যামল ছায়া, চন্দ্রকথা, আমার আছে জল ও ঘেটুপুত্র কমলা। সাহিত্য নির্মাণে অসামান্য দক্ষতা দেখিয়ে হুমায়ুন আহমেদ অর্জন করেছিলেন বহু পুরস্কার সম্মাননা। এর মধ্যে রয়েছে 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার ও 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জন্মদিনে আড়ম্বরতা পছন্দ ছিল না হুমায়ুন আহমেদের। 63 বছরের জীবন কাটিয়ে 2012 সালে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। কিন্তু চলে যাওয়ার আগে যে সমৃদ্ধ বর্ণিল জগৎ তিনি সৃষ্টি করে গেছেন, তা ধ্রুবতারার মতো দ্যুতি ছড়ায় আজও। মারজান ইভান, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।